কামরাঙা লাল মেঘ যেন মৃতমণিয়ার মতো গঙ্গা সাগরের ঢেবে ডুবে গেছে। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা নবম শ্রেণীর বাংলা থেকে কবি জীবনানন্দ দাশের লেখা কবিতা আকাশে সাতটি তারা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আকাশে সাতটি তারা এই কবিতাটি কবি জীবনানন্দ দাশের লেখা রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কবিতাটি একটি সনেট অর্থাৎ চতুর্দশপদী কবিতা। এখানে দেখো, এই আকাশে সাতটি তারা কবিতাতে মোট 14টি লাইন কিন্তু রয়েছে। এর যেহেতু এটি একটি চতুর্দশপদী কবিতা, তাই এখানে দেখো প্রথম দুটো পার্ট রয়েছে কবিতাটার। প্রথম যে অংশ 8টা লাইন রয়েছে সেটাকে বলা হচ্ছে কিনা অষ্টক, আর পরের যে 6 লাইন, শেষের 6 লাইন যেটাকে বলা হচ্ছে শতক। তাহলে এই কবিতাতে কবি জীবনানন্দ দাশ কি বলেছেন না, কবি বলছেন বাংলার, গ্রাম বাংলার সান্ধ্যকালীন সৌন্দর্যের কথা। যখন গ্রাম বাংলার বুকে সন্ধ্যা নেমে আসে, তখন যে অপরূপ সৌন্দর্য, যে অপরূপ অনুভূতির সৃষ্টি হয়েছে কবির মনে, কবি সেটি এই কবিতাতে আকাশে সাতটি তারা কবিতাতে প্রকাশ করেছেন তার অনবদ্য ভাষাতে। তাহলে আমরা এবার কবিতার লাইন বাই লাইন আলোচনায় যাব। দেখো, আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। অর্থাৎ কবি বলছেন, দেখো কবি কি বলছেন, আকাশে সাতটি তারা, অর্থাৎ সাতটি তারা হচ্ছে সপ্তর্ষি মণ্ডল, তার কথা বলা হচ্ছে। অথবা কবি হয়তো এখানে বলছেন সাতটি তারা একটা প্রতীক হিসাবে কবি ব্যবহার করছেন, যে সন্ধ্যার আকাশে অগন্তি তারা আসে, তার মধ্যে কবি সাতটি তারা দেখতে পাচ্ছেন, সপ্তর্ষি মণ্ডল দেখতে পাচ্ছেন, যার মধ্য দিয়ে আসলে কবি বলতে চাইছেন যে আকাশে সাতটি তারার মধ্য দিয়ে কবি বলতে চাইছেন যে গ্রাম বাংলাতে সন্ধ্যা নেমে এসেছে, অর্থাৎ দিন শেষ হয়ে গেছে, সন্ধ্যা নেমে এসেছে, সেটা বোঝানোর জন্য কবি বলছেন আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। কবি তখন গ্রাম বাংলার মাঠে ঘাসের উপরে কবি কিন্তু বসে আছেন। বিকাল থেকেই, যখন সন্ধ্যা নেমে আসবে তার আগে থেকেই কবি কিন্তু সেখানে বসে আছেন। গ্রাম বাংলার সন্ধ্যা নামার যে সৌন্দর্য এবং তারপর সন্ধ্যা নামলে গ্রাম বাংলার যে অপরূপ দৃশ্যাবলী, কবি সেটা দেখার জন্য, অনুভব করার জন্য বসে আছেন। তাই কবি বলছেন আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। কামরাঙা লাল মেঘ যেন মৃতমণিয়ার মতো গঙ্গা সাগরের ঢেবে ডুবে গেছে। কবি বলছেন কামরাঙা লাল মেঘ, অর্থাৎ কবি যখন সন্ধ্যা নেমে আসে তার ঠিক আগে, গধূলি বেলা, একদম সূর্যের ডুবে যাবার আগে সূর্যের যে লাল শেষ যে রশ্মি, রঙিন যে লাল যে আভা, সেই আভা, রক্তিম আভাটা কি হচ্ছে না, মেঘকে রাঙিয়ে দিয়ে যাচ্ছে। সেই সূর্যের শেষ রশ্মিতে আলোকিত হলুদ, কিছুটা হলুদ কিছুটা লাল মেঘকে দেখে কবির মনে হচ্ছে কার কথা না, কামরাঙা, পাকা কামরাঙা ফল, যেখানে লাল হলুদ হালকা সবুজের একটা ছোপ থাকে, কবি সেই লাল পাকা, লাল হলুদে পাকা কামরাঙা ফলের কথা কবির মনে পড়ছে। কবি সূর্য অস্ত যাওয়ার ঠিক আগের মুহূর্তে মেঘের যে রং, যে রক্তিম আভার বর্ণ, তার সঙ্গে মেঘের সঙ্গে কবি পরিষ্কার বলছেন লাল মেঘ, সেই মেঘের সঙ্গে কবি তুলনা করছেন কার, কামরাঙার। যেন কামরাঙার মতো সেই মেঘ, কামরাঙা লাল মেঘ, কামরাঙার মতো বর্ণ ধারণ করেছে মেঘ, কামরাঙা লাল মেঘ যেন। আর সেই মেঘটা যখন সন্ধ্যা নেমে আসে কি হয়,
ঝুপ করে, এবং কবি এই কবিতাটা পড়লে আমরা বুঝবো যে এই কবিতাটা ঠিক শীতের শুরুতে হেমন্তকাল বা শীতের শুরুতে লেখা কবিতা। আর ফলে শীতকালে বা হেমন্তকালে আমরা জানি যে সন্ধ্যা খুব তাড়াতাড়ি নেমে আসে, যে সূর্য খুব তাড়াতাড়ি যখন ডুবে যাবে, একদম তাড়াতাড়ি ডুবে যাবে। তাই কবি বলছেন যে সেই যে মেঘটা যখন সন্ধ্যা নেমে আসবে আকাশে, তখন কিন্তু আর মেঘ দেখতে পাওয়া যাবে না, মেঘ যেন ডুবে যাবে। কবিতায় বলছেন কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো। সেই মেঘটা কেমন করে ডুবে যাবে না, মৃত মণিয়ার মতো। মণিয়া হচ্ছে মুনিয়া, একটা ছোট্ট এক ধরনের রং বেরঙের ছোট্ট পাখি মুনিয়া। সেই মৃত মুনিয়া, সেই মুনিয়া পাখি যদি মরে যায় এবং তারপর সে যদি সাগরের ঢেউতে ডুবে যায়, অর্থাৎ চুপ করে একটা পাখি, মৃত পাখি জলে ডুবে গেল, চোখের অলক্ষ্যে কেউ দেখতেই পেল না কখন সে বিলীন হয়ে গেল, সেই রকম এই কামরাঙার মতো লাল মেঘ গঙ্গা সাগরের ঢেউয়ে কিন্তু ডুবে যাবে। যে সন্ধ্যার আকাশটা কি হয়, যে আকাশটা দিগন্ত রেখা মিলে গেছে সাগর তীরে এক জায়গাতে, আকাশ অনেক দূরে, আকাশ মেঘ যেন জলের সঙ্গে মিশে যাবে দিগন্ত রেখাতে। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। আর কবি বলছেন যে শান্ত অনুগত নীল সন্ধ্যা, বাংলার যে সন্ধ্যা, এবার সন্ধ্যা কিন্তু নেমে এসছে। সেই সন্ধ্যাকে কবি কিন্তু কতগুলো বিশেষণ দিয়ে তুলনা করছেন। কবি কি বলছেন, প্রথম বলছেন কবি যে গ্রাম বাংলার সন্ধ্যা হচ্ছে শান্ত। শান্ত খুব স্বাভাবিকভাবেই, গ্রাম বাংলাতে শহরের মতো কোনো হইচই কোলাহল নেই। এবং যে সময়ের গ্রাম বাংলার কথা কবি বলছেন, আজ থেকে প্রায় 70-80 বছর আগের বাংলা, সেই 70-80-90 বছর আগের বাংলা, সেই বাংলাতে একদম গ্রাম বাংলা একেবারে নিঝুম শান্ত পরিবেশ। কবি তাই বলছেন যে বাংলার সন্ধ্যা হচ্ছে শান্ত। আর অনুগত কেন না, বাংলার সন্ধ্যা দেখো একটা নির্দিষ্ট সময় মেনে কিন্তু সন্ধ্যা নেমে আসে। একদম প্রতিদিন সন্ধ্যা যে নামে একটা নির্দিষ্ট সময়ে একদমই কমে আসে। শীতকাল এলে সন্ধ্যা নামার সময়টা, অর্থাৎ সন্ধ্যা নামার একটা নির্দিষ্ট সময় রয়েছে, সেখানে সেই সময়ই কিন্তু সন্ধ্যা নেমে আসবে। তাই কবি বলছেন অনুগত। আর কি, নীল সন্ধ্যা, এই শেষ বিশেষণটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে বাংলার নীল সন্ধ্যা। বাংলার সন্ধ্যাকে কবি তুলনা করেছেন নীলের সঙ্গে, যে নীল হচ্ছে রোমান্টিকতার প্রতীক, মোহময়তার প্রতীক। যে বাংলার যে সন্ধ্যা কবির অনুভূতিতে, যে সেটা একটা রোমান্টিক পরিবেশ, একটা মোহময় রোমাঞ্চকর পরিবেশ নিয়ে আসে, যে পরিবেশ কবি এর আগে কোথাও দেখেননি। তাই কবি বলছেন বাংলার সন্ধ্যাকে নীল সন্ধ্যা। আর আরেকটা ব্যাখ্যা এখানে আমরা বলতে পারি, দেখো যে গ্রাম বাংলার চারদিকটা সবুজ গাছপালায় ঢাকা থাকে, ফলে সবুজ গাছপালা, নীল আকাশ, এবং সেখানে যখন নিকষ কালো সন্ধ্যা নেমে আসে, সব মিলেমিশে যেন মনে হয় সবুজ এর সঙ্গে কালো মিলেমিশে যেন মনে হয় কিছুটা নীল। কবি এই অর্থেও নীল বলতে পারেন, তবে এখানে মূল অর্থ অবশ্যই যে গ্রাম বাংলার সন্ধ্যার যে মোহময়তা, সন্ধ্যার যে একটা মানে মোহময় পরিবেশ, কবি সেটা বোঝানোর জন্য বাংলার সন্ধ্যাকে বলছেন নীল সন্ধ্যা। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। আর কি, বাংলার এই সন্ধ্যা হচ্ছে কেশবতী কন্যা, অর্থাৎ বাংলার সন্ধ্যা যখন নেমে আসছে, কবি কল্পনা করছেন যেন কোনো মেয়ের চুল, ঘন কালো লম্বা চুল যেন নেমে আসছে। এইভাবে কবি বর্ণনা করছেন, অসাধারণ বর্ণনা কবি এখানে দিয়েছেন। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। অর্থাৎ আমার চোখের পরে মানে উপরে, কবির চোখের উপরে, আমার মুখের পরে মানে কবির মুখের উপরে কি চুল তার ভাসে। অর্থাৎ সন্ধ্যা যখন নেমে আসে, সেই সন্ধ্যা পুরো একদম মাঠ ঘাট প্রান্তর সর্বব্যাপী সন্ধ্যা। ফলে কবির চোখে মুখে সব জায়গায় কিন্তু সন্ধ্যা নেমে এসছে। কবির কল্পনাতে যেহেতু এই সন্ধ্যাকে কবি বলছেন কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছেন, তার কেশের সঙ্গে তুলনা করেছেন, ফলে কবি কল্পনা করছেন যেন কবির
চোখের উপরে মুখের উপরে এই চুল, সন্ধ্যা নামক চুল যেন ভাসছে। পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো, দেখি নাই অত অজস্র চুলের চুমা, হিজলে কাঁঠালে জামে ঝড়ে অবিরত। এবার কবি বলছেন যে পৃথিবীর কোনো পথ, পৃথিবীর কোনো জায়গাতেই কবি কিন্তু এত সুন্দর, এত রোমান্টিক, এত মোহময় সন্ধ্যা দেখেননি। তাই কবি বলছেন এই কন্যারে, কে কন্যাটা এখানে কে না, কন্যাটা হচ্ছে, দেখো কন্যা কে এখানে না, কন্যা হচ্ছে সন্ধ্যা, কেশবতী কন্যা হচ্ছে গ্রাম বাংলার সন্ধ্যা। তাই বলছে সন্ধ্যারে কন্যারে দেখেনি কো। এই গ্রাম বাংলা ছাড়া পৃথিবীর আর কোনো জায়গাতেই এত সুন্দর সন্ধ্যা কিন্তু নেমে আসেনি। দেখি নাই অত অজস্র চুলের চুমা, হিজলে কাঁঠালে জামে ঝড়ে অবিরত। অর্থাৎ কবি বলছেন দেখো যে গ্রাম বাংলার প্রচলিত কতগুলো গাছের কথা কবি বলছেন, কাঁঠাল, জাম এবং হিজল। সেখানে যখন সন্ধ্যার বাতাসে পাতাগুলো নড়ছে গাছগুলোর, এবং কবি কল্পনা করছেন যেন সন্ধ্যা নেমে আসছে, সন্ধ্যা পরিব্যাপ্ত হচ্ছে। কবির কল্পনাতে যেন চুল ঝরে পড়েছে, সেই চুলটা যেন চুমা দিয়ে যাচ্ছে হিজল, কাঁঠাল আর জামকে। তাই কবি বলেছেন দেখি নাই অত অজস্র চুলের চুমা, হিজলে কাঁঠালে জামে ঝড়ে অবিরত। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে, রূপসীর চুলের বিন্যাসে। তারপর কবি বলছেন পৃথিবীর কোনো পথে, যে পৃথিবীর কোথাও এত স্নিগ্ধ গন্ধ, এত স্নিগ্ধ গন্ধ অর্থাৎ চুলের, এই যে সন্ধ্যা নেমে এসেছে, সন্ধ্যা নেমে আসার পরে গ্রাম বাংলাতে নানা রকমের যখন ফুল ফোটে তখন একটা বা নানা কারণে গ্রাম বাংলার একটা গন্ধ ভেসে আসছে, কবি অনুভব করতে পাচ্ছেন। তাই কবি বলছেন জানি না এত স্নিগ্ধ গন্ধ ঝরে, রূপসীর চুলের বিন্যাসে। এবং এই যে অন্ধকার, এই অন্ধকার কোথাও গাঢ়, কোথাও ঘন, কোথাও কম বেশি, কারণ কোথাও ঘন গাছপালার ঝোপ, কোথাও ফাঁকা জায়গা, সব কোথাও জলাশয়, সব মিলিয়ে কবি বলছেন সেই যে কম বেশি অন্ধকার, এটাকে কবি বলছেন চুলের বিন্যাস। যেন জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে, রূপসীর চুলের বিন্যাসে। পৃথিবীর কোনো পথে, পৃথিবীর আর কোথাও এত সুন্দর সন্ধ্যা নেমে আসে না, এবং এই সন্ধ্যার এত স্নিগ্ধ গন্ধ, এত সুন্দর সৌন্দর্য কবি দেখেননি। এরপর দ্বিতীয় অংশে কবি সন্ধ্যা নেমে এলে আরও কিছু অনুভূতির কথা বলেছেন। নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, সর পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাত খান। কবি কি বলছেন যে নরম ধানের গন্ধ। এবার কবি কতগুলো খণ্ড দৃশ্য বলছেন, অনুভূতির কথা কবি বলছেন। কিভাবে বলছেন দেখো, যে নরম ধানের গন্ধ, যে গ্রাম বাংলার ধান, এবার হেমন্ত মাস হলে ধান যেন পাকার ঠিক আগে ধানে একটা গন্ধ থাকে, কবি যেন সেই গন্ধ পাচ্ছেন, নরম ধানের গন্ধ। আর কলমির ঘ্রাণ, কলমির ঘ্রাণ, কবি কলমি গাছ, গ্রাম বাংলার প্রচলিত একটা ছবি, সেই জলাশয়ের যে কলমি গাছ, সেই ঘ্রাণ যেন কবি পাচ্ছেন। হাঁসের পালক, আর হাঁসের পালক এদিক ওদিক ছড়িয়ে আছে, সর পুকুরের জল, আর চাঁদা সরপুঁটিদের মৃদু ঘ্রাণ। আর চাঁদা মাছ আর সরপুঁটি মানে বড় পুঁটি মাছ, সেই মাছগুলো সন্ধ্যার সময় যেন জলাশয়ে লাফঝাঁপ দিচ্ছে, এবং কবি যেন তার একটা ঘ্রাণ অনুভব করতে পাচ্ছেন। কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, আর সন্ধ্যা এলে গ্রাম বাংলাতে কি হয় না, ভাত বসানোর জন্য তারা চাল ধুতে হয়, এবং কিশোরী মেয়ে সে সামনেই পুকুর, বাড়ির সামনে তখনকার দিনে গ্রামে পুকুর থাকতো, সেই পুকুরে সে হাত ধুচ্ছে, সে চাল ধুচ্ছে, এবং অনেকক্ষণ ধরে তাকে চাল ধুতে হয়, এবং তার ফলে তার হাতটা ভিজে গেছে। কবি বলছেন শীত হাত খান। অদ্ভুত একটা অনুভূতির কথা কবি বলছেন, শীত হাত খান। ওই মেয়েটির হাত শীতল হয়ে গেছে, কবি অনুভব করছেন যেন সেই শীতলতাও কবি যেন অনুভব করতে পাচ্ছেন। কবি বলছেন শীত হাত খান। এর থেকেও আমরা খানিকটা বুঝতে পারবো যে এই কবিতাটা শীতের শুরুতে লেখা কবিতা। কিশোরের পায়ে দলা মুথা ঘাস, আর সন্ধ্যা নেমে এলে গ্রাম বাংলাতে কিশোর বাড়ি ফিরছে, এবং তখন তার পায়ে দলা মুথা ঘাস,
বড় বড় ঘাস সে পা দিয়ে মারিয়ে চলে যাচ্ছে। লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। আর কি হচ্ছে, যে লাল লাল ছোট ছোট বট ফল, সেই ফলগুলো ঝুপঝুপ করে পড়ছে, অবিরতই পড়ছে। সন্ধ্যার সময় পরিবেশ আরও নিস্তব্ধ হয়ে যাবার পরে কবি যেন সেই বট ফল ধীরে ধীরে পড়ছে, কবি যেন তার টুপ টুপ করে তার শব্দ শুনছেন। এবং কবি বলছেন যে লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। এই যে ঝুপঝুপ করে পড়ে যাচ্ছে চোখের অলক্ষ্যে বট ফল, কবি যেন কল্পনা করছেন তার মধ্যে একটা ব্যথা রয়েছে, সেই ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। সন্ধ্যার সময় সব কিছুর মধ্যেই একটা বিষণ্ণতা, একটা নীরবতা, একটা ক্লান্তি ভাব নেমে আসে। কবি এই বট ফলগুলো সারাদিন ঝুপঝুপ করে পড়ছে, কবি এই বট ফলের পড়াটা দেখে কবির মনে হচ্ছে যেন ক্লান্ত। কবি সন্ধ্যার সেই ক্লান্তি, সেই নীরবতাকে অনুভব করছেন এবং কবি বলছেন এরই মাঝে ব্যথিত গন্ধের এবং একটা হালকা গন্ধ ভেসে আসছে। কবি কল্পনা করছেন বট ফলগুলো ঝরে পড়ছে, এর মধ্যে যেন ব্যথা লুকিয়ে আছে। সন্ধ্যার পরিবেশে মন বিষণ্ণ হয়ে ওঠে, কোনো না কোনো দুঃখের কথা হয়তো মনে পড়ে যায়। কবিতায় বলছেন লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। এই সব কিছুর মধ্যে এই যে প্রাণ চাঞ্চল্য, সন্ধ্যা নামলে গ্রাম বাংলার একদিকে প্রাণ চাঞ্চল্য, অন্যদিকে ক্লান্ত নীরবতা এবং একটা ব্যথা, এই সব কিছুর মধ্যেই কবি বলছেন বাংলার প্রাণ কিন্তু লুকিয়ে রয়েছে। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের। আর কবি আবারও বলেছেন আকাশে 7টি তারা যখন গ্রাম বাংলাতে সন্ধ্যা নেমে আসছে, তখন কবি কিন্তু টের পাচ্ছেন। কি টের পাচ্ছেন না, এই গ্রাম বাংলার যে প্রাণ, গ্রাম বাংলার যে মোহময় পরিবেশ, সেটা অনুভব করতে পাচ্ছেন।